হ্যালো, হ্যালো সবাই কেমন আছেন? আমি এই লাইভটি অনেকদিন পরে লাইভে এসে কথা বলতে ইচ্ছে হলো। মানে কিছু কথা কবিতায়, কিছু কথা কিছু কষ্ট ছড়ায়, কিছু কথা আবার ধরেন কিছু, কিছু লেখনীতে আমি তুলে ধরি। কিন্তু আজকে মনে হলো আজকে যেই ড্রাইভার নামা যেটা দেখলাম আরকি, যিনি হাজার, হাজার লাখো চাকরি প্রার্থী তরুণ-তরুণীদের জীবন এবং স্বপ্ন, আশা, ভরসা কিছুকে ধ্বংস করতে সিদ্ধহস্ত। তো সেরকম একটা জিনিস দেখে আজকে লাইভ আসতে মনে চাইলো। প্রথমেই চলেন আমরা দুর্নীতি নিয়ে যেহেতু কথা বলতে চাই, আমি যেহেতু আমার ভোকালটা রেজ করেছি এগেইনস্ট দ্য অল সর্ট অফ করাপশনস। প্রথমে আমি একটু বলতে চাই যে কিছু চিরন্তন বাণী এই দুর্নীতির ব্যাপারে। সবাই একটু জয়েন করে সঙ্গে থাকতে পারেন যাদের সময় আছে, যারা আমার কথা সম্পর্কে কৌতূহল আছে এবং যারা এইসব ব্যাপারে কথা বলতে চান, মতামত জানান, কমেন্ট করুন। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি বলেছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদ এই দেশের দুর্নীতির চিত্র তুলে ধরতে বলেছিলেন, পুলিশ হতে লাগে লাগে 10 লাখ, আর শিক্ষক হতে লাগে 5 লাখ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের খুব সুনামধন্য একজন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যদি একটা দেশকে দুর্নীতি মুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্ষেত্রে 3জন সামাজিক সদস্যের পার্থক্য এনে দিতে পারে। তাদের মধ্যে একজন হলেন বাবা, আরেকজন হলেন মা, আরেকজন হচ্ছেন শিক্ষক। এবং আরেকজন বলেছিলেন আমাদের এই বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত বলেছিলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের কিছু কিছু ক্ষেত্রে যে লুটপাট হয়েছে সেটা শুধু পুকুর চুরি নয়, সাগর চুরি। সবচেয়ে শক্তিশালী কথা বলেছেন সাম্যবাদী মতবাদ এবং কমিউনিজমের জনক, সরি, আর যে কথাটা তারপরে আসছি, যেটা বলেছেন লর্ড অ্যাক্টন, সকল ক্ষমতা দুর্নীতিগ্রস্ত, কিন্তু নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশ ভাবে দুর্নীতিগ্রস্ত। আবার বলি, সকল ক্ষমতাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশ ভাবে দুর্নীতিগ্রস্ত। অর্থাৎ ক্ষমতার সাথে দুর্নীতির একটা নিবিড় সম্পর্ক আছে। কে কে আছেন লাইভে আমাকে যদি একটু জানান যে সাউন্ডটা আমাদের শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি একটু লম্বা সময় ধরে এই ব্যাপারে আলোকপাত করবো। আগেই লিখেছিলাম যে দুর্নীতিটা শুরু হয় কোন জায়গা থেকে বাংলাদেশে, সেটা নিয়েই যেহেতু আমি খুব ভাবছি, চিন্তা করছি, আমি সেটা তুলে ধরবো যে একদম কোন জায়গা থেকে দুর্নীতিটা শুরু হয় এবং কোন জায়গাতে দুর্নীতিটা মানে বন্ধ করা যায় সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, অবশ্য আরেকজন আমাদের বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী, যিনি বলেছেন, ওবায়দুল কাদের, পুলিশের কনস্টেবলদের চাকরি ভাগাভাগিতে টাকার বিনিময়ে অংশ নেওয়ার নেতা আওয়ামী লীগের প্রয়োজন নেই। প্রাইমারি স্কুলের নৈশ প্রহরী চাকরির জন্য টাকা নেওয়া নেতা শেখ হাসিনার দরকার নাই। আচ্ছা, বলছি কেন পড়াগুলো আমি পড়লাম, কেন এইগুলো আমি আপনাকে কোট করলাম আপনাদেরকে। আর সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশ আমলের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রয়াত আমাদের প্রাক্তন মন্ত্রী, উনি বলেছিলেন যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন, আর দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন। আমাদের প্রথিত যশা এবং সুনামধন্য অনেক পুরস্কার বিজয়ী একজন চিত্রশিল্পী জয়নুল আবেদিন বলেছিলেন, এখন তো চারদিকে রুচির দুর্ভিক্ষ, একটা স্বাধীন দেশে সুচিন্তা সুরুচির দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের কোনো ছবি হয় না, এমনকি দুর্নীতি যেটা হয় এটারও কোনো ছবি আঁকার আমার ইচ্ছে নেই, উনি বলেছিলেন। তো প্রিয় ফেসবুক ফ্যান্স, ফ্রেন্ডস, রিলেটিভস, বন্ধু, আত্মীয় স্বজন সবাইকে বলছি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সর্বসাধারণের আর একটি সেকেন্ডও বসে থাকার কোনো সুযোগ নেই। দুর্নীতির, আচ্ছা, রাহাত রহমান একজন এসছেন, আমি ওনাকে ওয়েলকাম করছি ভেরি কর্ডিয়ালি। ওকে ফাইন, আর অনেকে হয়তো দেখবে, পরে দেখবে হয়তো। দুর্নীতির বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে এবং
পরিবার থেকে, ব্যক্তি থেকে, আমাদের সোসাইটি থেকে, কমিউনিটি থেকে এবং আমাদের যে যে প্রতিষ্ঠান থেকে দুর্নীতির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে হবে হবেই। কেন হবে? কেন মানে কেন বলতে হবে? খুব সহজ কথা। দুর্নীতির বিরুদ্ধে কথা না বললে, গণ আন্দোলন গড়ে না তুললে এবং গণ জাগরণ সৃষ্টি না করলে আমি আপনি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পরবর্তী প্রজন্মের কাজ কর্ম, বেঁচে থাকা, চলা, টিকে থাকা এবং ব্যবসা কোনো কিছু কেউ করতে পারবেন না। কোনো কিছু কেউ করতে পারবেন না, কেউ করতে পারবেন না। যেমন আমি একটা ছোট ব্যবসা পরিচালনা করছি। আজকেই আমি আমার সবকিছু আমি রিটার্ন, ব্যাড ট্যাক্স প্রতি মাসে করি এবং বাৎসরিক আয় করে এভরিথিং আমার যাই আছে, অল্প সামান্য মানুষ আমি আমি সেটা করি। তো আমি যেটা গবেষণা করে বের করলাম আমার জীবন থেকে এবং আমার এই প্র্যাকটিক্যাল লাইফের ভিতর থেকে যেটা বের করলাম, দুর্নীতিটা সরকার করে এবং দুর্নীতিটা প্রতিষ্ঠান করে বা দুর্নীতিটা অফিসাররা করে, আমলারা করে, এগুলোর আগে, অনেক আগে হচ্ছে দুর্নীতির মূল শিকড়। এবং এমন হয়েছে যে তারা বেশিরভাগ এখন ম্যাক্সিমাম যদি করি তাহলে কিন্তু আপনার কি নাই, তাদের সন্তানরা বড় ছেলে, বড় মেজো ছেলে, মেজো মেয়ে বা তারপরে এরা কিন্তু আর এই চাকরির জন্য, এই কোটার জন্য মানে এই বয়সে ম্যাচ করে না, আমার যেটা মনে হয়। এখন প্রশ্ন হচ্ছে, উত্থাপন হয়েছে, প্রশ্নোত্তর দাবত্তম হয়েছে, নাতি নাতনি পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিনা। এটা অনেক কেন অনৈতিক? কারণ হচ্ছে যে সম্মান প্রদর্শনের জন্য তো আমরা তাদের বেতন ভাতা, বোনাস, মুক্তিযোদ্ধা ভাতা, বাড়ি করে দেওয়া, ঘর করে দেওয়া, আর অনেক সম্মান দিয়েছি। আসলে ফ্যাসিলিটেড ইকোনমিক্যালি করলে সম্মান প্রদর্শন করা হয় জাতীয় বীর যোদ্ধাদেরকে, এটা কিন্তু নয়। অনেক সার্টিফিকেট দিয়ে, অনেক সম্মান দিয়ে, অনেক মন থেকে, অন্তর থেকে যদি একটা জাতি, একটা প্রজন্ম, একটা দেশের মানুষ 90% মানুষ যদি সম্মান দেয় তাহলেই সব। আর যদি এই করতে সেই করতে গিয়ে যদি 90% 95% মানুষ যদি আজকে এটার বিরুদ্ধে চলে যায় তাহলে কি হয়? সম্মান প্রদর্শন করতে গিয়ে যে অসম্মানটা চলে আসে, তাহলে কিন্তু কোনো কারণে এটা পক্ষান্তরে মানে উল্টালে কিন্তু নামান্তরে কিন্তু অবশ্যই অসম্মান করে। যেটা তো একজন লেখক বলেছেন অলরেডি, তাকে অনেকভাবে ঘায়ল করা হচ্ছে। আমি জানি আমি অন্ধ নই, মানে আমি আমার মতামত ব্যক্ত করতে অন্ধ নই। আমি যেই দলকে সমর্থন করি না কেন আমি মতামত ব্যক্ত করতে অন্ধ হতে পারবো, এটা আমি পারবো না। আমি জানি আমি জানি আমাকে কি বলতে হবে, আমাকে কি বলাটা উচিত। আমার মনের সাথে তো একটা মীমাংসা আছে, তাই না? আমি তো অন্যায়কে অন্যায় বলতে পারি না, যেহেতু আমি উৎকৃষ্ট মানুষ হওয়ার প্রচেষ্টা আমি অব্যাহত রেখেছি। এনিওয়ে, তাহলে এই যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতির এটা কোটাটা, এটা আমি সমর্থন করি না, আমি মানি না, আমি মানি না, আমি মানবো না, আমি মানবো না। আমি এই পর্যন্ত ঠিক আছে। তারপরও দেখেন কত সমস্যা, মানে কত রকম জালিয়াতি হয়েছে, কতবার তালিকা চেঞ্জ হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া এনলিস্টেড হওয়া, বয়সে ম্যাচ করে না। একটা মানুষের বয়স 40 বছর, একটা মানুষের বয়স 45 বছর, একটা মানুষের বয়স 50 বছর, সেটা কি করে সে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে সে সুবিধাদি নিতে পারে এবং গাড়িতে ব্যবহার করতে পারে, নেম প্লেট, এটা সেটা নানান রকম সুবিধা নিতে পারে না। বাট এটা তো সত্য যে ছেলে মেয়ে মানা যায় কিন্তু নাতি-নাতনিকে এমনি মানা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর। এটা মানা যায় না, এটাই মনে হয় বেশিরভাগ লোকে বলবে। আর এমনকি মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযুদ্ধের সন্তানরাও কিন্তু বলছেন যে এটা নিয়ে এত বাড়াবাড়ি, এত কিছু দরকার নেই। এটাকে সীমিত করে কি করে একটা সীমিত করা যায়, একদম বাতিল করা যাবে না, যেহেতু এখনো অনেকে আছে, অনেকে চাকরি প্রত্যাশী আছে যাদেরকে আমরা একটু এম্পাওয়ার করতে পারি, সম্মান প্রদর্শন করতে পারি। ওকে ফাইন, কোটা নিয়ে ঠিক আছে। কিন্তু আরেকটা কথা আমি লিখেছিলাম আমার লেখায়, যে এই যে কোটা, এই যে মেধা, কোটা না মেধা, মেধা না কোটা, মেধা মেধা ফাইন। কিন্তু মেধাবীদের উদ্দেশ্যে বলতে চাই, মেধাবীরা কি করেছে? মেধাবীদের মুখের প্রতিচ্ছবিতে আমি দেখেছি ভেসে উঠেছে বেনজিরের চেহারা। মেধাবীরা যারা আন্দোলন করছে তাদের চেহারায় আমি দেখতে পাই বেনজির, মতিউর, প্রথম সচিব ফয়সাল, তারপরে এনবিআর কর্মকর্তা আকরাম, এদের চেহারায় ভেসে উঠে হচ্ছে, এদের চেহারায় ভেসে উঠে হচ্ছে আপনার আরজিনা, মানে মতিউরের গার্লফ্রেন্ড, যার সাথে তার সুন্দর সম্পর্কের মাধ্যমে তাকে কোটি কোটি, শত কোটি টাকা করে দিয়েছে, তাদের চেহারা বেশি ওঠে। তাহলে এত লাখ লাখ মানুষ যে আন্দোলনটা করছে, যে ছেলে মেয়ের আন্দোলনটা করছে, কই তারা তো এই সময়ের টক অফ দ্য সিটি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং রাইট নাও টু রেজ আওয়ার ভয়েস এগেইনস্ট অল দ্য করাপশন। কিন্তু এই প্রজন্ম, এত মানুষ যে রাস্তায় নামলো, এরা তো কখনো উচ্চারণ করে না, এরা কখনো একসাথে হয়নি যে আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা দুর্নীতি মুক্ত সরকার ব্যবস্থা চাই, চাকরির পদ্ধতি চাই, দুর্নীতি মুক্ত রাষ্ট্র চাই, দেশ চাই। এটা কিন্তু কেউ বলবে, কারণ এটা বলবে না এই জন্য
এরাই কিন্তু আগামী দিনে হবে ইউএনও, এরাই হবে আমলাতান্ত্রিক ফরম্যাটের মধ্যে, এরাই হবে অফিসার্স, এরাই হবে আপনার ম্যাজিস্ট্রেট, এরাই হবে বিচারক, এরাই হবে কিন্তু আপনার ভ্যাটের কর্মকর্তা, ট্যাক্সের কর্মকর্তা, এরাই কিন্তু হবে। তাই মনোজাগরণ, শুধু গানের জন্য চাই না, চাই মনোজাগরণ। মায়ারাত চলে এসছেন, আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধুবর, প্রিয় লেখক এবং ভালো একজন সংগঠক। আপনাকে ওয়েলকাম করছি। আমি আপনার সাথে আমার খুব সুন্দর অনেকদিন পরে মনের আদান প্রদান হয়ে গেল থ্রু দিস লাইভ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মাই লাইভ এন্ড রিকোয়েস্ট গোস টু ইউ, প্লিজ বি কানেক্টেড ফর নেক্সট কাপল অফ মিনিটস। আই থিঙ্ক আপনাকে পাবো। হ্যাঁ, আপনার কথা ধরে আবার বলছি যে এই যে লাখ লাখ ছেলে মেয়েরা সারা বাংলাদেশে জাগরিত হয়েছে, কোটার ব্যাপারে জাগরিত হয়েছে, ভালো। কিন্তু আমরা যেটাকে ফোকাস করতে চাই মনোজাগরণ, এই মনোজাগরণ মায়ারাজ ভাই, এই মনোজাগরণ কেন নেই? কেন পরিবারের লোকজন বলছে না বাবারা মারা তোমরা দুর্নীতি করো না, চাকরিতে গেলে তোমরা দেশটাকে ভালোবাসো, দেশটা আমাদের, দেশটাকে বাঁচাও। এই শক্ত মনোজাগতিক ভিত্তি, যেটা ব্যক্তিত্ব, পার্সোনালিটি এবং সততার যে বলিষ্ঠ চিন্তা, সেটা বই পড়ার আমাদের সুযোগ কোথায়? বই পড়ি না কেন? আমরা কেন প্রশ্ন খুঁজি, প্রশ্ন কোথায় ফাঁস হলো? আর কেন আমার বোনের কথায় আসে, জুয়ের কথায়, যে ড্রাইভার কাণ্ডর কথা বলতে, ড্রাইভার নামা নসিহত, এটার ব্যাপারে একটু বলতে চাই। ড্রাইভারের ছেলে সৈয়দ সৈয়দ আরে শালার নামই তো ভুলে গেলাম। একজন লিখতে পারে না ওই ড্রাইভারের নামটা কি, ড্রাইভারের ছেলের নামটা কি, সৈয়দ এটা বোঝা যায়, কারণ ওরা কি আর কি মানে পবিত্র ভূমি সৌদি আরবের বংশধর সৈয়দ। তো ওনারা প্রতি সময়, ওর বাবা যখন গাড়ির স্টিয়ারিং এ নামাজ পড়ে সেটার ছবি, মক্কার মাটিতে নামাজ পড়ে সেটার ছবি, এমনকি প্লেনের নামাজের ছবি, এমনকি সে মানে 100 লোকের জন্য 2 কেজি করে মাংস দিচ্ছে গাড়ির স্টিয়ারিং থেকে, ভিডিও করে করে ভাইরাল হচ্ছে। মানে দাড়ি টুপি এবং নামাজ কালাম, মানে জাকাত, হজ, কোরবানি টোরবানি, মৌলিক যত কাজ আছে ইসলামের, যত ধর্মীয় কাজ, সবকিছু করে টোরে একদম তারা একদম একদম শেষ মাসাকার। হাই রে চোরের বাচ্চারা, হাই রে চোরের বাচ্চারা, চোরের দল, হাই রে চেচর, চোর চেচর হারামখোর, হ্যাঁ ঘুষখোর এবং শুকুরের মাংসখোর। তোরা তোরা এই ধর্মের 12টা বাজে। ধর্ম নিয়ে মানুষের যে শ্রদ্ধা বোধ, প্রকৃত মুমিন। আমি লিখেছি আজকেও, আমার বাবাকে আমি ধর্ম বিরোধীদেরকে সম্মান করি, স্যালুট করি। আমি তাদের প্রতি আমি কি বলবো, টুপি খোলা সম্মান এবং পায়ে পড়ে সম্মান করি তাদের, যারা প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন কোনোদিন জঙ্গি হয় না, প্রকৃত মুমিন কোনোদিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না, প্রকৃত মুমিন কোনোদিন অন্যের মত শুনলে পছন্দ না হলে হামলা করতে চায় না। প্রকৃত মুমিনরা কোনো দিন ধর্মের ওই সুযোগকে নেয় না যে চুরি করবো, বাটচিয়ারি করবো, টাকা পাচার করবো, খুন করবো, রাহাজানি করবো, সবকিছু করবো, তারপরে আমি এক ভূমিতে গিয়ে আমি 15 লক্ষ টাকা খরচ করে আসবো, একটা মসজিদ বানিয়ে দিব, একটা মাদ্রাসা বানিয়ে দিব হারাম টাকায়, তারপরে আমার মাফ হয়ে যাবে। ধর্মের মধ্যে এরকম থাকার কথা না। কিন্তু আমি জানি না ওরা এটা কোথায় পেল, যে মানে পাপ টাপ করে মনকে বোঝায় যে আমি যত পাপ করব তারপরে কিন্তু আমি গিয়ে এই কাজগুলো করবো, এই কাজগুলো করলে পরে আমার এগুলো জায়েজ হয়ে যাবে, আমাকে আল্লাহ মাফ করে। আল্লাহ বলছে যে যত পাপই করো, অনেকে দেখছে, অনেকে বয়ান করছে, অনেক হুজুররাও বলছে যে যত পাপ করেন, যত সমস্যা করেন, ভাইরাল হয়েছিল যে নামাজ ছাড়বে। এই ধর্ম নামের ব্যবসা এবং ধর্মে নামের ব্যবসার মার্কেটিং এবং ধর্মকে একইভাবে ধারণ করা চোরেরা, বাটপাররা, এই ড্রাইভাররা বা এই আর্জিনারা, এরা কিন্তু আর্জিনা কিন্তু দেখবেন স্কার্ফ কিন্তু ছাড়ে, কেমন। তারপরে দেখবেন মতিউর কিন্তু প্রতিদিন তার বন্ধুদের গ্রুপে কিন্তু বলেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এরকম অনেক কিছু বলেছে, বলে বলে বন্ধুদেরকে উৎসাহিত করেছে ধর্মের ব্যাপারে। নামাজ পড়ো, নামাজ পড়ো, জাকাত দাও, জাকাত দাও, জাকাত দাও। প্রত্যেকটা যতগুলা ধরা পড়েছে, প্রত্যেকটা চুরের বাচ্চারা দেখেছি ধর্মকে প্যাকেট মুড়ি বানিয়ে লেবাসে নিয়েছে এবং একে ব্যবহার করেছে এবং এটা দিয়ে মানুষের নাম দিয়েছে বিকাশ, ইসলামী বিকাশ, ওই রকেট, ইসলামী রকেট, ওই যে ব্যাংক, ইসলামী ব্যাংক, ওই যে চাকরি, ইসলামী চাকরি, ওই যে বলতেছে যে নগদ, ইসলামী নগদ। আরে চুরের বাচ্চারা এই টাকা দিয়ে কি করে জানি না, চোরের বাচ্চারা এই পুঁজিপতি ক্যাপিটালিস্টরা টাকা দিয়ে কি করে আমি জানি না, কোন 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 এই নাইট ক্লাবের সদস্য আমি জানি না, কোথায় কোথায় লায়ন হয়, কোথায় গিয়ে কি করে এগুলো জানে না মানুষ। আর এই যে থাইল্যান্ড গিয়ে কি করে জানে না, তারপরে মালয়েশিয়ার জ্বালা নালো গিয়ে কি করে জানে না মানুষ, তারপরে সিঙ্গাপুর গিয়ে কি করে মানুষ জানে না। চোরের বাচ্চারা, চোরের বাচ্চারা এগুলো সব ধর্ম নিয়ে। একদিকে হচ্ছে যারা এই যে বয়ান দেয়, এরা ধর্মকে নিয়ে
টাকা পয়সা কামিয়ে মনে করেন পেটটা মোটা করে তারপরে বাড়ি করতেছে হচ্ছে আপনার এই যে বসুন্ধরা এলাকায়, আবাসিক এলাকায়, এবং আপনার এই যে রূপনগর আবাসিক এলাকায়, এরপর হচ্ছে রামপুরা বাড্ডা, আমরা জানি না এগুলো, এবং অ্যাসিতে থাকছে। হেই শালা চুরের বাচ্চারা, ওই চুরের বাচ্চাদের অ্যাসির জন্য আমার বারান্দায় যেখানে দাঁড়াইতাম গরিব মানুষ, যে একটু দাঁড়ায় গাছের শ্বাস নিতাম বা অক্সিজেন নিতাম, একটু বাতাসের আশায় ছিলাম, এই চুরের বাচ্চারা দেখা গেছে ওদের জন্য আজকে সাধারণ মানুষগুলা, ওদের যে ইয়েটা হয়, ডিসচার্জ যেটা হয়, এদের দূষিত বাতাস, চুরের বাচ্চারা পাত মারলে পরে এটা পর্যন্ত এই অ্যাসিডে বের হয়। এটা গরিব মানুষ সাধারণ মানুষের মুখে এসে তাদের শহরের যে ওয়েদারকে নষ্ট করে দিয়েছে। এবং অ্যাসিড ছাড়া যারা যারা নন এসিতে আছে তাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। একবার সেম এটা, আপনারা একটু ভেবে দেখেন, একটু ভেবে দেখেন যারা লাইভটা দেখছেন। কথা কথা আমি জানি না কিভাবে বলতে হয়, বলছি। দেখেন এদের অ্যাসিড যে অ্যাসিড, এদের অবৈধ টাকা, ফুসকুরের টাকা, এমনকি কোনো নীতিমালা না মেনে বাড়ি ভাড়ার টাকা, এই আম বিক্রেতা, জাম বিক্রেতা, রিক্সাওয়ালা, শ্রমিক, মেহনত মানুষ, গার্মেন্টস কর্মীদের ভাড়ার টাকা দিয়ে একটা বাড়িওয়ালা আর 10টা বাড়ি করে 10টি বছরের মধ্যে। এদের এই অবৈধ টাকার যে বাহার, এদের যে বাহারি টাকার যেসব বিষয়গুলো আপনি দেখবেন যে এই যে অ্যাসিড যে বাতাসটা বের হয়, এতে করে নন এসি থাকা মানুষগুলো কষ্ট পেয়ে যাচ্ছে। একইভাবে ওরা চুরি চুরি করে বাড়ি গাড়ি সবকিছু করতেছে, কিন্তু আমরা যারা ব্যবসা বাণিজ্য করে বাঁচতে চাই, যারা একটু ক্রিয়েটিভ কাজ করে বাঁচতে, যারা একটু সৎ থাকতে চাই, তাদেরকে দেখবেন যে আমরা শিখতে পারছি না। তো এই দুঃখ থেকেই কিন্তু লাইফে আসে, এবং এই দুঃখ থেকে কিন্তু কথা বলা, লেখা, কলমকে আশ্রয় হিসেবে নেওয়া, কলমের কাছে কথাগুলো বলা, কাগজের কাছে কথাগুলো বলা, এবং লেখালেখি, গান লেখা, কবিতা লেখা, আবৃত্তি করা, বা কিছু ব্লগ বানানো, কিছু কথা বলা, এখানে কিন্তু পাওয়া। তো প্রিয় বন্ধুরা এবং প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমার ফ্রেন্ডস and relatives, those who have been watching my live hour today, my heart is sent from my deepest core of my heart. I would like to, thank you all of you. That's you watch it. You have been watching out my full life, and আপনারা যেভাবে আমাকে দেখেছেন, একজন কমেন্ট করেছেন, আমি খুব খুশি হয়েছি। এবং আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের সবকিছুর মুক্তির আগে, সব সার্বিক মুক্তির আগে, সবার আগে যেটি দরকার, মায়ারাজের কথাটাই সুন্দর হয়েছে। এই মায়ারাজের কথাটাই সুন্দর হয়েছে, জ্ঞানী মানুষ এই কথাটাই গ্রহণ করেছি। আমি আপদ মস্তক, আমি মস্তক অবনত হয়ে গ্রহণ করেছি। এটা হচ্ছে মনোজাগরণ দরকার। দেখেন আব্দুল সাইদ স্যার বারবার একটি কথা বলার চেষ্টা করেন যে আলোকিত মানুষের জন্য উনি সারাটা জীবন আন্দোলন করেছেন। এখনো এখনো অনেকেই আন্দোলন করে যাচ্ছেন, আমি জানি অনেকে আন্দোলন করে যাচ্ছেন যে আমরা কি করে মনোজাগরণ আমরা সৃষ্টি করতে পারি। মানসিক জায়গাটা যে পর্যন্ত না হবে, যে পর্যন্ত আমি বিশ্বাস করব যে আমাকে কেউ দেখছে, কেউ লিখছে আমার অপরাধ, আমার পাপ, এবং আমার পরকালে এটা হবে সেটা হবে, এইসব জিনিস দিয়ে আসলে আমি যা দেখেছি ব্যক্তিগত মত, কারোর উপর আমি দায়ী চাপাবো না, এটার জন্য চোরেরা, লুটেরা, লুটপাটকারীরা, অন্যায়কারীরা, জুলুমকারীরা, পরের জায়গা দখলকারীরা, এবং রাজনীতিকে ব্যবসাবৃত্তি বানানো অনেক লোকেরা, তারা কিন্তু দেখবেন যে তারা বাণিজ্য বানিয়েছে, যারা রাজনীতিকে, যারা বড় বড় কথা বলে, যারা বাবাকে স্বীকার করে না কিন্তু নেতার পাশে গিয়ে বলে যে আমার বাবা, অন্য নেতাদের পাশে গিয়ে বলে যে আমার গার্ডে হলো, সেই ধরনের লোকেরা যা করেছে পুরো দেশটাকে, আমরা একটা জাতিগত ভাবে আমরা কোনোভাবেই আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি। আমরা দ্বিধা বিভক্ত হতে 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 আমরা আজকে আমাদের মৌলিক জায়গাগুলোকে মতো নষ্ট করে ফেলছি। এটার অতি মার্কেটিং এর কারণে আমরা এখন আমাদের দেখা গেছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এত উঁচু মহামানব, আপনার মাওলানা ভাসানীর মতো মহামানব, সৌরভদের মতো, শেরমালাকে ফজলুল হকের মতো, আমাদের আরো কত অ্যাসেট, কত প্রপার্টি, কত কিছু আছে, আমাদের কত গৌরবোজ্জ্বল ইতিহাস গাথা আছে, 9টি বছরের 9টি মাসের সংগ্রামী ইতিহাস, কত কিছু আমাদের আছে। কিন্তু আমরা কিন্তু আজকে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা সহ এভরিথিং আপনারা দেখবেন যে আমরা কিন্তু এটাকে অনেকটা সস্তা বানিয়ে ফেলেছি। সেগুলো আর করবো না, আর করবো না, আর করবো না। আমরা ন্যায্য কথা বলবো, সবাই আমরা ন্যায্য পথে চলবো, আমরা একটু ঘুরে দাঁড়াই, আমাদের আর উপায় নেই, আমরা যদি ঘুরে দাঁড়াই। এই জন্য ব্যক্তি পর্যায় থেকে মনোজাগরণ সৃষ্টি করে আমরা যদি উৎকৃষ্ট মানুষ হতে পারি, তবে আমাদের দেশের জন্য আসলে একটা সার্বিক মুক্তি এবং আলো আসবে। আর না হয় আলোকিত মানুষ আসবে না, আলো আসবে না। আজকে থেকে আমরা যেটা করতে পারি, my suggestion goes to you very cordially, very probably that's my next generations at my home, like my children, your children, should be advised by us, by me, that yes, you people, you babies, promise আজকে থেকে, from this time you should promise and take the oath, you never do any illegal jobs, you never dishonor any rickshaw puller, any labor, any hardworking people, or never distinguish, never make any discrimination in the society.
এটা যদি আমরা সন্তানদেরকে বলতে পারি, আমরা যদি এখান থেকে শুরু করতে পারি আজকে থেকে, তাহলে দেখা যাবে যে আমরা মানে লোক দেখানো এইসব চোর ড্রাইভার প্রশ্নপত্র যে ফাঁস করেছে, যে মৈত্যা চোরা, যে এনবিআর এর কর্মকর্তা, যে আর্জিনা এবং যে আকরাম হোসেন এবং যে ফয়সাল সহ আরো অনেক বের হবে, যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে, সাধুবাদ আবারও জানাই। তাহলে অবশ্যই এগুলো বের হবে, এগুলো বের হবে, আবার এক কান্দে ঢুকবে এক কান্দে বের হয়ে যাবে, পর্দার আড়ালে চলে যাবে, তাদের বিচার হবে না, সেই জায়গায় সুযোগ দেওয়া যাবে না। একজন নাগরিক হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এগুলো নিয়ে এগুলো মামলা করতে পারবে যে কেন এদের বিচার হয়। সেভাবে তৈরি হন, সেভাবে বাচ্চা তৈরি করেন এবং দেশে থাকুন, বিদেশে চলে যায় না। সাদা চামড়ার দেশে, সাদা চামড়ার দেশে আমাদেরও ইচ্ছা হয় চলে যাই, আমারও যে বাসনা নাই তা না, হ্যাঁ যেতে পারি আসতে পারি, কিন্তু আমরা একদম ছেড়ে দিচ্ছি। কারা চুরি করি করে টাকা পয়সা একদম ছেড়ে চলে যাচ্ছি। এরা কুলাঙ্গার, এরা দেশটাকে ভালোবাসে না। আমি এর জন্য সবার কাছে রিকোয়েস্ট করবো যে আমরা যেন একটু জাগরণ হই। প্লিজ 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 রেজ ইউর ভয়েস এন্ড স্টার্ট দ্য জার্নি এগেইনস্ট অল দ্য কারাপশন ফ্রম টুডে ফ্রম দিস টাইম। ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোন টপিকে। আমি ভালো বক্তা নই, কিন্তু কতক্ষণ বকবক করেছি, আমার রাগ ক্ষোভ যেটার ব্যাপারে হয় সেটা নিয়ে আমি কথা বলি। অনেকদিন পরে আমি লাইভ এসেছি। তো মায়ারাজ ভাই, জুই, আরিফ চৌধুরী এবং শাহানা, যারা যারা সবাইকে ধন্যবাদ। দেখতে পাবো।